একটি নোবেল পুরস্কারের আশায় সারা জীবন নিজের কর্মপরিকল্পনা এবং নানান রকম বিতর্কিত কাজ করে গেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে গেছে তার ১৭ বছরের স্বৈরাচারী শাসন অর্থাৎ একনায়কতান্ত্রিক একা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার শাসন ব্যবস্থার খেসারত হিসেবে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস কি গণতান্ত্রিকভাবে সরকার পরিচালনা করছেন? তার যে কাজের পরিধি কিংবা তার যে সীমারেখা ছিল অন্তর্বর্তী সরকার হিসেবে জুলাই হত্যাকাণ্ডের বিচার, সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশকে বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখতে একটা স্থিতিশীল ব্যবস্থা প্রবর্তনের জন্য যেই প্রাথমিক দায়িত্ব, সেই দায়িত্বের বাইরে যেয়ে এমন সব আন্তর্জাতিক সিদ্ধান্ত কেন নিচ্ছেন ডক্টর ইউনূস? প্রশ্ন এসেছে যে ডক্টর ইউনূস কি তাহলে দ্বিতীয় নোবেল পুরস্কারের আশায় বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রামকে আরেকটি যুদ্ধক্ষেত্র বানাতে চাইছেন কিনা? কেন এই প্রশ্ন এসেছে? এই প্রশ্ন এসেছে জাতিসংঘের তত্ত্বাবধানে সত্য সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের বেসামরিক লোকজন বলতে রাখাইনে যুদ্ধক্ষেত্র যেখানে আরাকান আর্মি দখলে রেখেছে, মিয়ানমারের সরকারের নিয়ন্ত্রণ নেই সেই জায়গায়, সেখানে বেসামরিক লোকজনের জন্য যোগাযোগ অব্যাহত রাখতে বাংলাদেশের রোহিঙ্গারা যেখানে আশ্রয় নিয়েছে সেই চট্টগ্রামের সেই জায়গায় এবং আরাকান অঞ্চলের একটা যোগাযোগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এই বছরের প্রথমার্ধে মায়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। এজন্য গৃহযুদ্ধ পর্যদস্ত রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ করিডোর দেওয়ার অনুরোধ করেছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব। আপনাদের সে মনে আছে, মার্চ মাসে বাংলাদেশে ভ্রমণে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তখন কি অনুরোধ রেখেছিল, কি ধরনের আলোচনা হয়েছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যেতে দেখেছিলাম অ্যান্তনিও গুতেরেসকে নিয়ে রাখাইন দুঃখিত কক্সবাজারের যেখানে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে সেখানে তারা বক্তব্য দিয়েছে। কিন্তু কি আলোচনা হয়েছিল, কি চুক্তি হয়েছিল আমরা তখন কিছুই জানতাম না। এখন আমরা জানছি যে জাতিসংঘ নাকি বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল সেখানে মানবিক করিডোর খুলে দেওয়ার জন্য। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ যখন এই কথা বলছেন, তখন রাজনৈতিক দলগুলো এইটাকে দেখছে মারাত্মক ঝুঁকি, সরকারের একরক্ষা সিদ্ধান্ত, এবং তারা বলছে যে বাংলাদেশে আরো একটা গাজার পরিস্থিতি সৃষ্টি হোক, এটা তারা চায় না। সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে এটি নিয়ে বৈঠক করা। মির্জা ফখরুল যেটা বলছিলেন নিশ্চয়ই একবার শুনেন এক ঝলক। বাংলাদেশের যে উপদেষ্টা, বৈদেশিক উপদেষ্টা তৌহিদ সাহেব, তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা প্যাসেজ আমরা আরাকান দিতে চাচ্ছি। যোগাযোগ করার জন্য তারা এখানে একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিচ্ছে। সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এইটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ করে তারা জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই, জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করার ব্যাপারে আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। একই রকম মন্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, রাখাইনের সাথে মানবিক করিডোরের বিষয়টি স্পষ্ট নয়। এই বিষয়টি জাতির সামনে স্পষ্ট করা দরকার, কারণ এর সাথে অনেক নিরাপত্তা বিষয়ে জড়িত থাকতে পারে। জামায়াতে ইসলামী এবং বিএনপি একই রেখায় থেকে খুব বেশি বিষয়ে বক্তব্য দেয়, এটা আমাদের সাম্প্রতিক সময়ে আমরা দেখিনি। অন্তত এই বিষয়ে বিএনপি এবং জামায়াতে ইসলামী একই রেখায় থেকে বক্তব্যটা দিচ্ছে এই কারণে যে এর একটা মারাত্মক ঝুঁকি এবং মারাত্মক একরক্ষা সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশের অবস্থান কি হবে, সেসব প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস সরকার তার দায়িত্বের পরিধির বাইরে যেয়ে নিজেই একাই সিদ্ধান্ত নিচ্ছে। দুজন বিশ্লেষক সময় টিভির সাথে সাক্ষাৎকারে আমি দেখছিলাম তারা একই রকম মন্তব্য করেছেন। এর মধ্যে একজন আছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর ইমতিয়াজ আহমেদ এবং আরো একজন। তারা বলছে যে রোহিঙ্গাদের ফিরে দেওয়ার কাজ যদি
উন্মুক্ত না হয়, অর্থাৎ এই যে করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত, যেসব পর্যালোচনা এবং শর্তের ভিতরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে এই রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়াটাই তো বাংলাদেশের একমাত্র এজেন্ডা। তো রোহিঙ্গা শব্দটা যদি না থাকে, রোহিঙ্গা প্রত্যাবর্তন যদি শব্দটা না থাকে, তাহলে এই করিডোর মারাত্মক নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে বলে তাদের আশঙ্কা। এখন দেখা যাক আরাকানের সাথে রোহিঙ্গাদের এবং বাংলাদেশের এবং মিয়ানমারের বেসামরিক লোকজনকে সহায়তা করার নামে যে মানবিক করিডোর, এইটা কি নতুন আলাপ? এইটা নতুন আলাপ না। মার্চের ১২ তারিখে এই বছরই প্রথম আলোতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয় যে মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের শিকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ এবং আরাকান আর্মিকে মানবিক করিডোর দিতে বলেছে ফোর্টিফাই রাইটস। ফোর্টিফাই রাইটস কি? থাইল্যান্ড ভিত্তিক মানবাধিকার সংগঠন। মার্চের ১২ তারিখে যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ ভ্রমণ করবেন কিংবা করছেন, এরম একটা সময়ে তারা এই আহ্বানটি জানায় প্রথমবারের মতো। এটা থাইল্যান্ডের একটি মানবাধিকার সংগঠন। এখন মানবাধিকার সংগঠন বাংলাদেশেও অনেকে আছে, মানবাধিকার সংগঠন ভারতেও আছে, মানবাধিকার সংগঠন চীনে আছে, মানবাধিকার সংগঠন যুক্তরাষ্ট্রেও আছে। আমরা জানি না জাতিসংঘ কোন প্রক্রিয়ায় কোন ভিত্তিতে বাংলাদেশকে মানবিক করিডোরের বিষয়টি জানায়। আপনারা কি জানেন যে মানবিক করিডোরের এই সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত যখন আজকে প্রকাশিত হয়েছে, তার একদিন আগে যুগান্তর একটি সংবাদ প্রকাশ করেছে যে আরো প্রায় ১.৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে গত ১-১.৫ মাসে, অর্থাৎ জাতিসংঘের মহাসচিব ভিজিট করে যাওয়ার পর থেকে কিংবা এই বছরের শুরু থেকে এ পর্যন্ত। আপনারা ভাবতে পারছেন আরো প্রায় ১.৫ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর আগে থেকে অন্তত ১০ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে। ঈদের আগে নাকি রোহিঙ্গারা তাদের দেশে ফিরতে পারবে, এই ধরনের একটি সংবাদ সরকারি তরফ থেকে প্রচার প্রচারণা করা হয়েছিল বেশ কিছুদিন আগে। সেই সংবাদ দেখে কেউ কেউ এটিকে ইউনুসের আন্তর্জাতিক সম্পর্কের যে দক্ষতা, সফলতা হিসেবে তাকে দ্বিতীয় নোবেল এনে দেওয়ার মতো একটা প্রচার প্রচারণা আমরা অব্যাহত দেখেছিলাম। বিশ্লেষক জাহিদুর রহমান এবং আরো কয়েকজন স্পষ্ট করে বলেছিলেন যে এটি সম্ভব না। তারা বাহুল্য কথা বলছেন। এটা একটা চ্যালেঞ্জ ওপেন ছেড়ে দিয়েছিলেন। আমরা দুদিন পরে দেখলাম যে সরকারের নিয়োগপ্রাপ্ত জাতীয় উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একই কথা বলছে যে এখন সম্ভব না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেবও বলছেন এখন সম্ভব না। এই সম্ভব না সম্ভবের মধ্যে প্রায় ১.৫ লক্ষ নতুন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। অথচ আমরা গল্প বলছি কি যে আগামী ঈদের আগেই নাকি তারা দেশে চলে যাবে, আগামী ঈদের আগেই নাকি তারা তাদের বাপদাদার ভিটে ফিরবে। সেই বাপদাদার ভিটায় ফেরা অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়টিকে যতটা না আগাচ্ছে, তার চেয়ে বেশি গতিতে নতুন বিষয় সামনে চলে আসলো, কি? মানবিক করিডোর। এখন দেখা যাক যে কেন মানবিক করিডোর নিয়ে আগ্রহী ডক্টর ইউনূস। প্রশ্ন আসছে আবার কি নোবেল পেতে চান কিনা তিনি। দেখুন, আরাকান আর্মি যুদ্ধ করছে মিয়ানমারের সরকারের সাথে। কেন যুদ্ধ করছে? কারণ হলো আরাকান রাজ্যের দখল তারা নিতে চায় এবং নিয়ে রেখেছেও। মিয়ানমারের সামরিক জান্তা বার্মার যে ম্যাপ, মানচিত্র, সেই মানচিত্র অখণ্ড রাখতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। মিয়ানমারে আরাকান আর্মি যদি একটি গোষ্ঠী হয়, তাহলে চীন এবং সাচীন এই ধরনের নানান রকম গোষ্ঠী দিয়ে মায়ানমারের যে মাপ, বার্মার যে রাজনৈতিক ম্যাপ, সেটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। নেইপিডো, মায়ানমারের রাজধানী, যেখানে সামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ, সেই জায়গাটা বাদে অন্যান্য জায়গায় উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কোথাও তাদের তেমন নিয়ন্ত্রণ নাই। একটা সময় গত বছরে আশঙ্কা করা হচ্ছিল, ভাবা হচ্ছিল যে মায়ানমারের মানচিত্র সম্ভবত খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে, এই দেশ আর থাকবে না এবং আরাকানে মুসলিমদেরকে সংখ্যাগরিষ্ঠ একটি আলাদা স্টেট গঠনের জন্য নানান দিক থেকে রাজনৈতিক দাবি আছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে আরাকান রাজ্যকে স্বাধীন করে আরাকানের যেই বার্মার সাথে আরাকানের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের পেছনে ইন্ধন দেওয়ার একটা গল্প আছে, আমরা জানি না ঘটনা সত্যি কিনা। ভারতের নিজস্ব এইখানে স্বার্থ আছে। ভারত কি চায়? আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখতে চায় নাকি মায়ানমার সরকারের সাথে সম্পর্ক রাখতে চায়? দ্বন্দ্ব আছে। একই দ্বন্দ্ব আছে চীনের, কারণ চীন
বাংলাদেশের বন্দরে যেমন তাদের বাণিজ্য আছে, বন্দরের কার্যক্রম আছে, তেমনি রেঙ্গুন এবং মায়ানমারের নিচে সামুদ্রিক অংশে তাদের বিশাল বিনিয়োগ আছে। এই বিনিয়োগ কাদের দিয়ে রক্ষিত হবে? মিয়ানমার সামরিক সরকার রক্ষা করবে, না যারা বিদ্রোহীরা মিয়ানমারের ভূমি একটু একটু করে দখলে নিচ্ছে তারা এটাকে নিয়ন্ত্রণ করবে? সেজন্য চীনের তরফ থেকে নানান রকম ডিপ্লোম্যাসি আছে। এই ডিপ্লোম্যাসি হলো যুক্তরাষ্ট্রের তরফ থেকেও আছে। তারা চায় না চীন এই অঞ্চলে আধিপত্য বিস্তার করুক। তারা চায় না যে চীন মিয়ানমারের এই বিদ্রোহী ঘাঁটিগুলো দখল করে থাকার কারণে চীন এই এলাকার প্রভাব বিস্তার করুক। সুতরাং যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা দ্বন্দ্ব আছে এই মিয়ানমারের ভূমি নিয়ে, রাখাইন স্টেট নিয়ে। চীন যেমন চায় রাখাইনের কন্ট্রোল তাদের হাতে রাখতে, যুক্তরাষ্ট্রও চায় রাখাইনের কন্ট্রোল তাদের হাতে রাখতে। তো চীন এবং যুক্তরাষ্ট্রের এই দুই পরাশক্তির মধ্যকার যে যুদ্ধ উন্মাদনা কিংবা এই রাখাইন স্টেট বার্মাকে কেন্দ্র করে তাদের যে আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, সেইটার বলির পাঠা হিসেবে বাংলাদেশের মাটি, চট্টগ্রামের দক্ষিণাঞ্চল, যেখানে বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, আমাদের বন্দর, বাণিজ্য, ব্যবসা-বাণিজ্য সবকিছু, এরকম একটা জায়গায় যে বিস্ফোরা হিসেবে রোহিঙ্গারা প্রায় ১০ লক্ষাধিক মানুষ আছে, আবার নতুন করে আসলো। তাদেরকে নিয়ে একটা রাজনীতি হচ্ছে, একটা যুদ্ধ উন্মাদনার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জানবে না। এটা বাংলাদেশ নিয়ে যারা ভাবেন, নীতি নির্ধারণ করেন তারা জানবেন না। বাংলাদেশের বৃহত্তর পরিসরে এটা আলোচনা হবে না। এটা কোন ধরনের একরোখা এবং স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত ডক্টর ইউনূস সরকারের? সেটি একটি যৌক্তিক প্রশ্ন। সেই প্রশ্ন তুলেছেন বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল, বিশ্লেষকরা। কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগ দিয়ে ইউনূস সরকার একবারও এটিকে জাতীয় ফোরামে উত্থাপন করার কোনো প্রয়োজনীয়তা বোধ করেননি। অথচ তারা যে সংস্কার প্রস্তাব প্রণয়ন করার জন্য গড়িমসি করছে, ফোর্স করছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রের চুক্তি, রীতিনীতি এগুলোকে সামনে নিয়ে যাওয়ার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী অবশ্যই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসির মাধ্যমে উত্থাপন করবেন এবং সেখানে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। বুঝুন পার্থক্যটা একবার। জনগণ যাকে নির্বাচিত করে ক্ষমতায় বসাবে ৫ বছর রাষ্ট্র পরিচালনা করার জন্য, আন্তর্জাতিক ক্ষেত্রে চুক্তি করার আগে সাংবিধানিক কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ করা বাধ্যতামূলক করা হচ্ছে সংস্কার প্রস্তাবে। আর অন্তর্বর্তী সরকার যাদের এই সমস্ত কোনো কাজের ম্যান্ডেট নাই, আন্তর্জাতিক চুক্তি করার ম্যান্ডেট নাই, কেবল দেশকে স্থিতিশীল করা, জুলাই হত্যাকাণ্ডের বিচার করা, নির্বাচনকে সঞ্চালন করাই যাদের কাজ, সেই সরকারের প্রধান ডক্টর ইউনূস এনসিসি, সাংবিধানিক কাউন্সিল, তার উপদেষ্টা পরিষদ কোথাও রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন মিয়ানমারকে, আরাকান আর্মিকে মানবিক করিডর দিবেন। যে মানবিক করিডরের প্রেক্ষাপটে খেপে যেতে পারে যুক্তরাষ্ট্র, খেপে যেতে পারে চীন, খেপে যেতে পারে ভারত, খেপে যেতে পারে থাইল্যান্ডের সামরিক সরকার। আমরা জানি না কোথায় এটার রাজনীতি কোন দিকে সমীকরণ গড়াচ্ছে। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অং সান সুচি মায়ানমারের। বলা হয় যে এক শান্তিতে নোবেল পুরস্কারের সূচি মায়ানমারকে খণ্ড বিখণ্ড করেছেন। বাংলাদেশেও ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন একবার। ওনার সম্ভবত এক শান্তি পুরস্কারে সম্ভবত উনি ক্ষান্ত নন। কোনো কোনো ল্যাসপেন্সার এবং কোনো সহযোগী, কোনো শুভনোদ্দায়ী তাকে যে দ্বিতীয় নোবেল পুরস্কারের স্বপ্ন দেখিয়েছেন, আশা দেখিয়েছেন, হুজুগ তুলেছেন। নোবেল পুরস্কার আরেকটি পাওয়ার জন্য কি ডক্টর ইউনূস এরকম একরোখা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রামকে আরেকটা যুদ্ধক্ষেত্রের কেন্দ্র বানানোর জন্য? প্রশ্ন রেখে গেলাম। শাহেদ আলম সাথে।